আমার ভেতরের আত্মচিৎকারগুলো কখনো কেউ উপলব্ধি করতে পারেনি, কারণ আমি আমার আত্মচিৎকারগুলো খুব যত্ন করে নিজের মধ্যে লুকিয়ে রাখি। যার কাছে ভেঙে চুরে নিজেকে প্রকাশ করেছি, সেই নতুন করে আবারও ভেঙে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে সবার কাছে সবকিছু প্রকাশ করতে নেই। যার বুকে প্রশান্তি খুঁজতে গিয়েছি, সেই সজোরে বুকে আঘাত করেছে, তীব্র ঘৃণা থেকে নয়, কিন্তু কেন যেন হঠাৎ করেই দুঃখগুলো লুকানো শিখে গেলাম। ভেতরের আর্তনাদগুলো আর বের হতে দেয় না। তবে জীবনের এই কঠিন বাস্তবতা থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আর তাই আমি শেষবারের মতো নীরবতার মায়ায় পড়েছি। সব অভিমান অভিযোগ ভুলে নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম। আজকাল আর কারো কথা তেমন গায়ে মাখা হয় না। কেউ বকলেও কিছু বলতে ইচ্ছে করে না। বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি, হাসতে হয় তাই হাসি, চুপ থাকতে হয় বলে চুপচাপ থাকি। খুব বেশি কষ্ট হলে একা কাঁদি, তবু অন্য কাউকে সুযোগ দেই না। আমি কান্না লুকিয়ে বাঁচতে শিখে গেছি। একটা কথা তো সবাই মানেন, মাথা ব্যথা করলে মাথা ব্যথার ওষুধ খেতে হয়, তার জন্য মাথা কেটে ফেলতে হয় না। ঠিক তেমনি আপনি আপনার জীবনে সেই সব মানুষদের ছুঁড়ে ফেলে দিন, যাদের কারণে আপনার ভালো থাকা হয়ে ওঠে না। নিজের মনকে সবসময় ভালো রাখুন, কারণ মনটা চলে গেলে শরীরটার দু পয়সার দাম নেই। তাই মনের যত্ন নিতে শিখুন। মন না থাকলে এই জীবন অর্থহীন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। আজকে আজ সকালের নাস্তার পর্বটি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তাই আজকে বাহির থেকেই নাস্তা নিয়েছি, যে কারণে নাস্তার পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রতিদিনের যে রুটিন মাফিক কাজগুলো আছে সেগুলো করে নিয়েছি। এরপরে কিচেনে এসেছি রান্নার জন্য। আজকে রান্নার আয়োজনে থাকছে ঢেঁকি শাকের ভাজি, আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না, আর কয়েক পিস ইলিশ মাছ ভুনাও করে নিয়েছি। আসলে বাচ্চারা এক একজন এক এক রকম। কেউ হয়তো বা সবজির সাথে মাছটা খেতে চায় না, আবার কেউ বা ভাজিও খেতে চায়, আবার কেউ বলে ভুনা করে দিতে। তো সেজন্যই আসলে এভাবে রান্না করতে হচ্ছে। আমার কাছে কিন্তু ইলিশ মাছের সঙ্গে মিষ্টি কুমড়া বেশ ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ঢেঁকি শাক দিয়ে চিংড়ি মাছটা ভাজি করে নিয়েছি। ঢেঁকি শাকের কথা কিন্তু এর আগেও আমি আপনাদেরকে বলেছি। অনেকে হয়তো বা চিনেন, অনেকে হয়তো বা আবার চিনবেন না। বিশেষ করে আমাদের বরিশালে যারা আছেন তারা তো অবশ্যই চিনবেন ঢেঁকি শাকটা কি। এটা বিশেষ করে বনে জঙ্গলে পাওয়া যায় আমাদের দেশে। তবে আমরা ঢাকাতে কিনেই খাই। কোথা থেকে নিয়ে আসে, চাষ করে কিনা জানি না। আমার মনে হয় চাষই করে, তা না হলে এত শাক কোথায় পাওয়া যাবে। তো রান্নার পাশাপাশি আমি বাসার অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। এই ফুলগুলো গতকালকে ক্লিন করেছি, কিন্তু সেটা আর তুলে রাখা হয়নি। চেষ্টা করি প্রতিদিনই অল্প অল্প করে কিন্তু আমার বাসার ফুলগুলো ক্লিন করে নেওয়ার জন্য, কারণ অনেক ফুল যেহেতু বাসায় আছে, তাই সবগুলো তো একসঙ্গে ক্লিন করা সম্ভব না। আর এগুলো দীর্ঘদিন পর্যন্ত ক্লিন করা হয়নি, যে কারণে অনেক ময়লা পড়ে গিয়েছিল। তাই আমি প্রায় এক রাতের মতো সাবান পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে নর্মালভাবে ময়লাগুলো ক্লিন হয়ে যায়। আর এই ফুলগুলো তো ব্রাশ করার কোনো উপায় নেই, যে কারণে পানির মধ্যে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে একদম ক্লিন হয়ে যায়। আমার হাতের এই ফুলটা আমার অনেক পছন্দ, কিন্তু এই ফুলটা যখন নতুন অবস্থায় এনেছি তখনই ডালগুলো ভেঙে গেছে। তো আমি অনেক কষ্ট করে এগুলো কিন্তু জোড়া লাগিয়েছি লোহার তারের মাধ্যমে। তো এখন আমি ফুলগুলো যার যার জায়গায় রেখে দেব। অনেক ফুল কিন্তু আমার বাসায় বাড়তিও আছে,
যখন চেঞ্জ করি তখন সেখান থেকে নিয়ে তারপরে অন্য জায়গায় রেখে দিই। তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুল করবেন না। আপনার একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেক আপুদের কাছে পৌঁছে দিবেন, তাই প্লিজ একটি লাইক দিতে কখনোই ভুল করবেন না। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে ফুলগুলো কিন্তু সাজিয়ে নিয়েছি। আজকে আর বাসার অন্য কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ আজকে আপনাদের সঙ্গে আমি অনেক সুন্দর একটা পিঠার রেসিপি শেয়ার করছি। ছোটবেলা থেকে এই পিঠাটার সাথে আমরা অনেকেই পরিচিত, তবে এই পিঠাটা যে এভাবেও তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানেন না। আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে শিরিঞ্জ পিঠা তৈরি করব। তাই যারা যারা এই পিঠাটি তৈরি করতে ইচ্ছুক তাদেরকে বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে খুব সহজে শিরিঞ্জ পিঠা তৈরি করতে পারবেন। কোনো প্রকার বাটা বা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই শিরিঞ্জ পিঠা তৈরি করা যায়, এই বিষয়টা হয়তোবা অনেকেরই অজানা। এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এটা কোন চালের গুঁড়ো এটা হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে। প্রথমেই বলে নিচ্ছি, এটা হচ্ছে সেদ্ধ করা চালের গুঁড়ো, মানে যে চালটা দিয়ে আমরা ভাত খেয়ে থাকি সেই চালটাই আমি গুঁড়ো করে নিয়েছি। আর এটা মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি। আর সেই চালের গুঁড়োটা দিয়েই আজকে আমি শিরিঞ্জ পিঠা তৈরি করব। চালের গুঁড়োটা কিন্তু একদম শুকনো, আর এটা আমি ভালো করে চেলে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি দিয়ে একটা ডো রেডি করছি। এই ডোটা হবে একদম নরম। যেভাবে আমরা শিরিঞ্জ পিঠা তৈরি করার জন্য ডো রেডি করে থাকি সেটা কিন্তু শক্ত হয় না, একদম নরম হয়। আমি হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি। যতটা সম্ভব ভালো করে হাতের সাহায্যে মেখে নেবেন, এতে করে খুব সহজেই চালের গুঁড়াটা অ্যাক্টিভ হয়ে যাবে। অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে, তা না হলে কোনো অবস্থাতেই এটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করতে পারবেন না। তাই এই ছোট ছোট টিপসগুলো আপনাদের মনে রাখতে হবে। আমি এটা 8 থেকে 10 মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি। এখন আটাটা অনেকটা সফট হয়ে গেছে। তো এই অবস্থায় আমি 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। আমি যতটুকু আটা নিয়েছি সবটুকু আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি পিঠার মধ্যে একটু কালার নিয়ে আসতে চাই, যে কারণে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। অবশ্যই এখানে ভালো মানের ফুড কালারটা ব্যবহার করবেন। আর আপনার যদি কালার দিতে ইচ্ছে না করে তাহলে আপনারা সবগুলো সাদাও তৈরি করতে পারেন। কালারটা হচ্ছে অপশনাল বিষয়। তো আমি এক এক করে সবগুলো কালার দিয়ে নিচ্ছি। প্রথমে তো আমি পিঙ্ক কালার করে নিয়েছি। হালকা রেড কালার যদি আপনি অ্যাড করেন সাদা চালের গুঁড়োর সাথে তাহলেই পিঙ্ক কালার হয়ে যাবে। আর গ্রিন কালারের রঙটা আমি অল্প করে দিয়েছি, যে কারণে টিয়া কালার হয়েছে। আর এরপর হচ্ছে অরেঞ্জ কালার দিয়েছি, আর একটা ভাগ আমি সাদাই রেখেছি। আর পিঠা তৈরির জন্য আমি এখানে বেশ কয়েকটা সিরিঞ্জ নিয়েছি, তবে হাতে ধরার সুবিধার্থে সিরিঞ্জগুলো একটু ছোট সাইজের নেয়ার চেষ্টা করবেন। একদম যেন ছোট না হয় আবার একদম বড়ও না হয়। বড় সিরিঞ্জ দিয়ে কখনোই পিঠা তৈরি করা যায় না, হাতটা ব্যথা হয়ে যায়। যদিও এই পিঠা তৈরি করতে গেলে হাত কিন্তু একটু ব্যথা হয়। আর আপনি যদি ছোট সাইজের সিরিঞ্জগুলো নেন তাহলে কিন্তু সেই সমস্যাটা আর হবে না। তো আমি এক এক করে সবগুলো কালার থেকে একটু একটু করে আটা ভরে নিচ্ছি। আর আমি পিঠাগুলো তৈরি করব কাঁঠাল পাতায়। আমরা এগুলো কলা পাতাও তৈরি করতে পারি। তো আমার হাতের কাছে যেহেতু কলা পাতা নেই আমি আজকে কাঁঠাল পাতায় তৈরি করছি। পাতাগুলো কিন্তু দুই পাশ থেকেই মুছে নিতে হবে। পাতায় প্রচুর পরিমাণ ময়লা থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে। তো আমি প্রথমেই সাদা রং দিয়ে একটা পিঠা তৈরি করছি। আপনারা চাইলে একসঙ্গে কয়েকটা রং কিন্তু ইউজ করে পিঠা তৈরি করতে পারেন। তো এখানে আসলে বলার কিছুই নেই, আপনারা চোখে দেখতে থাকুন। চোখ দিয়ে দেখার বিষয় যে আমি কিভাবে পিঠা তৈরি করছি। একটা সময় ছিল
আমি এলোমেলোভাবেই এই পিঠাগুলো তৈরি করতাম। মানে যেখানে যেই প্যাঁচটা পড়ুক সেটা আসলে পরে দেখা যাবে। বিষয়টা এমন ছিল। কিন্তু এই পিঠাটা যদি আপনি ঠিকভাবে ঘুরিয়ে নেন, তাহলে দেখবেন একটা ফুলের মতো তৈরি হচ্ছে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। আর এই কাঁঠাল পাতার উপরেই আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যেকোনো ডিজাইন কিন্তু তৈরি করতে পারেন। পিঠা তৈরি করতে করতে আমার কিছু প্রিয় আপুদের কমেন্টে রিপ্লাই দিয়ে নিচ্ছি। বেবি সরকার আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। তোমার এই পিঠাগুলো আমাদের এখানে পদ পিঠা বলে। বেবি আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশেও এই পিঠাগুলোকে অন্য নামেও ডাকি। এটাকে আমরা বাজে পদের পিঠাও বলি বা নকশি পিঠাও বলি। যদিও নকশি পিঠা নামে অন্য আরেকটি পিঠাও আছে। সুখী লাইফস্টাইল থেকে আপু লিখেছেন, মাশাল্লাহ খুব ভালো লাগলো আপু। আমার কমেন্টটা পড়ার জন্য ধন্যবাদ আপু। সুখী আপু, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর তোমাদের কমেন্ট কেন পড়বো না বলো তো? তোমরা আছো বলেই আমি আছি। তোমরা না থাকলে আমার কিন্তু ভিডিও বানানোর কোনো আগ্রহই নেই। তোমরা যখন আমাকে কমেন্ট করো তখন কিন্তু আমি অনেক উৎসাহ নিয়ে পড়ি যে আমার কোন বোনটি কি লিখেছে। আসলে একটা কমেন্টে আমার জন্য অনেক কিছু পরবর্তী ভিডিও বানানোর জন্য। তাই তোমরা কমেন্ট করলে আমি পড়বো না, এটা কি হতে পারে? কথা বলতে বলতে অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। এখন চলে এলাম পিঠাগুলো ভাপে দেওয়ার পালা। এই পিঠে কিন্তু ভাপে দিতে হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। তো আমি এখানে অনেক ধরনের পিঠা তৈরি করেছি। মানে আমার যখন যে ডিজাইনটা করতে ইচ্ছে করেছে সেটাই কিন্তু করেছি। আপনারা যদি আমার মতো কাঁঠাল পাতার উপরে পিঠা তৈরি করতে চান, তাহলে পাতাগুলো একটু বড় নেয়ার চেষ্টা করবেন। যদি তার উপরে আপনি অন্য কোনো ডিজাইনের পিঠা তৈরি করতে চান, আর যদি শুধুমাত্র কাঁঠাল পাতাই তৈরি করবেন, তাহলে ছোট পাতা নিলেও সমস্যা নেই। এই যে দেখুন, আমি একটা পাতায় কিন্তু দুটো পিঠা তৈরি করেছি। তো বুঝতেই পারছেন আমার পাতাগুলো কত বড় বড় ছিল। পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি আর পানি ফুটিয়ে রেখেছি। আর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে যদি এই ধরনের স্ট্যান্ড না থাকে, তাহলে আপনারা মুখে একটা জালি বা নেট জাতীয় কিছু বসিয়ে দিলেই চলবে। তো আমি এক এক করে পিঠাগুলো দিচ্ছি আর ভাপে দিয়ে নামিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো ভাপে দিলে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন ভাপে দেওয়ার পর কালারগুলো কত সুন্দর এসেছে। আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আমাদের দেশে একটা নিয়ম আছে, যখন বাড়িতে নতুন মেহমান আসে কিংবা নতুন বর আসে বা নতুন জামাই আসে, তার আগে এই পিঠাগুলো তৈরি করতো। আপনাদের কার কার দেশে এগুলো করতো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এক এক করে অনেকগুলো পিঠাই কিন্তু ভাপ দিয়ে নিচ্ছি। আর আজকে এমনই ভাগ্য, আমিও পিঠা তৈরি করছি আর বাহিরেও প্রচণ্ড বৃষ্টি। তাই আজকে আমি রোদ ছাড়াই এই পিঠাগুলো শুকোতে দিব। তবে রোদে দিলেই সবথেকে ভালো হয়। তবে রোদ ছাড়াও যে বাসায় পিঠাগুলো শুকানো যায়, সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আমি পিঠাগুলোকে কাঁঠাল পাতা থেকে সরিয়ে নিচ্ছি। এই পাতাগুলো কিন্তু ফেলে দিব না। এই একই পাতায় আমি কিন্তু আবারও পিঠা তৈরি করতে পারবো। আমি একটা পাতা দিয়ে 5 থেকে 6 বারও পিঠা তৈরি করি। কালারগুলো এত সুন্দর এসেছে কি বলবো, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমার তো এই পিঠাটা অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এই পিঠা কিন্তু অনেকেই ঝামেলার কারণে তৈরি করতে চায় না। তো আজকে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে আপনার ঝামেলা ছাড়াই এই পিঠা তৈরি করে নিতে পারেন। তো এক এক করে আমি কিন্তু সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার বিছানার উপরে একটা পাতলা ওড়না বিছিয়ে নিয়েছি। আর সেই ওড়নার উপরেই আমি পিঠাগুলো শুকোতে দিয়েছি। আর উপরে ফ্যানটা ছেড়ে রেখেছি। যেহেতু বাহিরে বৃষ্টি, তাই রোদ তো আশাই করা যায় না। পিঠা তো নষ্ট হতে দেওয়া যাবে না, তাই না? তাই এভাবেই কিন্তু পিঠাগুলো শুকোতে পারবেন। একটু পরপর শুধু পিঠাগুলো একটু উল্টে দিলেই হবে। দেখবেন এমনিতেই মচমচে হয়ে যাবে। এই টিপসটিও আপনার মাথায় রাখতে পারেন। অনেকেই আছেন যে রোদ ছাড়া পিঠা কিভাবে শুকাবো সেটা নিয়ে চিন্তায় পড়ে যায়। তো এই পদ্ধতিটা যদি অবলম্বন করেন তাহলে খুব সহজে পিঠা শুকিয়ে যাবে। কারণ নিচে যে ওড়নাটা ব্যবহার করেছি এই ওড়নায় কিন্তু পিঠা থেকে পানিটা চুষে নিবে। তো যে কারণে খুব তাড়াতাড়ি পিঠাগুলো শুকিয়ে যাবে।
অলরেডি আমি প্রথমে যে পিঠাগুলো বানিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছিল। তো এই ভিডিওটা হচ্ছে একদিন পরের। তো একদিন পরে দেখতে পাচ্ছেন পিঠাগুলোর কি অবস্থা, একদমই শুকিয়ে গেছে। এখন আপনি চাইলেই এগুলো ভেজে খেতে পারবেন। তো আমি কয়েকটা পিঠা ভেজেও দেখাচ্ছি। যদিও এই পিঠাগুলো আরও একটু শুকাতে হবে। পিঠাগুলো যত বেশি শুকাবেন পিঠাটা কিন্তু তত বেশি ফুলে উঠবে। পিঠার কালারগুলো কতটা সুন্দর এসেছে, আমার তো দেখলেই ভালো লাগে। আমি কিছু কিছু পিঠা কিন্তু এভাবে ৩টা কালার ব্যবহার করেও তৈরি করেছি। আমাদের দেশে যখন এই পিঠাগুলো তৈরি করতাম, তখন আমাদের যে বোনেরা থাকতো, আশেপাশে যারা থাকতো, সবাই কিন্তু এসে হেল্প করতো। আর আজকে আমি বাসায় একাই তৈরি করেছি। কি করার, বাসায় তো কেউ নেই এই পিঠাগুলো তৈরি করার মতো। তো আমাকে একাই তৈরি করতে হয়েছে। তো বেশ সময় লেগেছিল, এটা সত্যি। তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। কালারগুলো দেখলে ইচ্ছে করে এখনই খেয়ে ফেলি। তো আমি কয়েকটা পিঠা এখন ভেজে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তেল হালকা গরম করে নিয়েছি। এই যে দেখুন, হালকা গরম করলে পিঠাটা কিন্তু উঠতে একটু দেরি হবে আর পুরোপুরিভাবে কিন্তু ফুলে উঠবে না। আমার এই পিঠাটা কিন্তু পুরোপুরি এখনো ফুলে ওঠেনি। কারণ হচ্ছে পিঠার ভেতরে এখনো কিছু কিছু কাঁচা ভাব রয়ে গেছে। এই পিঠাগুলো এখন যদি খোলা অবস্থায় আরও ২-১টা দিন রেখে দেওয়া যায়, তাহলেই একদম পারফেক্টভাবে শুকিয়ে যাবে। অথবা কিছু সময়ের জন্য যদি রোদে দিয়ে দেন, তাহলেও একদম মুচমুচে হয়ে যাবে। এরপর এয়ারটাইট কন্টেনারে ভরে পিঠাগুলো সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, বাটির মতো ছোট একটা গোল জিনিস, পুরো সমুদ্রের জল ঢাললেও সেটাকে তুমি ভর্তি করতে পারবে না। ধাঁধার সঠিক উত্তর ছিল ছাঁকনি। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর দিয়েছেন, তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে শিপার উদ্দিন। আমি জানি না আপনি ছেলে না মেয়ে, যেই হন না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, দেখতে আমি মহাকালো, কাটলে আমায় লাগে ভালো, যতই ছোট করো আমায়, আবার আগের রূপ দেব তোমায়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।